সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল 2 ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। চলো আজকে আমরা জেনে নেব অসুখী একজন কবিতা, কবি পাবলো নেরুদা রচিত দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের অন্তর্গত এই সমগ্র কবিতাটি আমি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি শব্দার্থ বিশ্লেষণের মধ্যে দিয়ে চলো তুলে ধরব। তার আগে তোমাদের বিশেষ কিছু কথা তোমাদের মনে রাখতে হবে। সেই কথাগুলি চলো আমরা জেনে নিই। দেখো, এই যে অসুখী একজন কবিতা, এই কবিতাটির কবি হলেন পাবলো নেরুদা। আর অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এই যে এক্সট্রা ভ্যাগারিয়া, এটা মূল কাব্যগ্রন্থ। এখানে অনেকগুলি কবিতা স্থান পেয়েছে। তার মধ্যে লা লা দেশদিচ্ছদা নামক যে কবিতাটা, সেই কবিতাটা বাংলা ভাষায় অনুবাদ করেছেন। তোমাদের বলে নিই, এটা কিন্তু স্প্যানিশ ভাষায় লেখা। তো এটা বাংলা ভাষায় অনুবাদ করেছেন কবি নবারুণ ভট্টাচার্য এবং নাম দিয়েছেন অসুখী একজন। এই যে অসুখী একজন কবিতা, মানে এই কবিতাটা নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে নামক যে কাব্যগ্রন্থ রয়েছে, সেই কাব্যগ্রন্থের কিন্তু অন্তর্গত। ঠিক আছে? আর এই কবিতাটি, মানে আমি যে কবিতাটি তোমাদের সামনে এখন আলোচনা করছি, অসুখী একজন, এটি কবির আত্মকথন রীতিতে রচিত। অর্থাৎ কবি যেন স্বয়ং নিজে আমাদের কাছে তার আত্মজীবনী তুলে ধরছেন। ঠিক আছে বন্ধুরা, এবারে চলো আমরা কবি পরিচিতি একটু জেনে নিই। ইনি হচ্ছেন পাবলো নেরুদা, একজন চিলিয়ান কবি এবং রাজনীতিবিদ। তা এই পাবলো নেরুদার প্রকৃত নাম, মানে আসল নাম হচ্ছে নেকতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো। ঠিক আছে বন্ধুরা, তা এবারে আমরা এই কবিতাটা, অসুখী একজন যে কবিতা, এই কবিতা সম্পর্কে প্রাসঙ্গিক কিছু আলোচনা তোমার কাছে বা তোমাদের কাছে তুলে ধরব। অসুখী একজন কবিতায় একদিকে প্রেম আর অন্যদিকে যুদ্ধের ভয়ঙ্করতা কিন্তু আমরা দেখতে পাব। আর আগেই বললাম যে এই কবিতাটি স্প্যানিশ ভাষায় লেখা। কবি পাবলো নেরুদা এটি রচনা করেন, আর এটা বঙ্গানুবাদ করেন বা বাংলায় অনুবাদ করেন। পাবলো নেরুদার এই কবিতাটা বাংলায় অনুবাদ করেছিলেন নবারুণ ভট্টাচার্য। তোমাদের একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে যে স্পেনে যখন গৃহযুদ্ধ লেগেছিল, তখন কিন্তু বহু যুবক তরুণ এরা কি করত, তাদের যে আত্মীয় পরিজন প্রিয়জন স্ত্রী পুত্র সমস্ত কিছুকে রেখে হঠাৎ কোনো এক সময় তারা কিন্তু যুদ্ধে চলে যেত। তাদের অনিশ্চিত জীবন, তারা কখনো ফিরতেও পারেন বা নাও পারেন, এমতো অবস্থায় কিন্তু তারা যুদ্ধে চলে যেত। এমনই এক ভয়ঙ্কর যুদ্ধ ও কবির, মানে এরকম একটা যুদ্ধের প্রেক্ষাপটে কবিও তার প্রিয়তমা, তার ভালোবাসার মানুষ বা তার প্রেয়সীকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেরকমই একটা করুণ চিত্র এই অসুখী একজন কবিতায় আমরা জানতে পারবো এবং দেখতে পারবো। চলো তাহলে আমরা কবিতাটি প্রত্যেকটা লাইন ধরে শব্দার্থ বিশ্লেষণের মধ্যে দিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যেহেতু আমার কিন্তু বিশ্বাস টিউটোরিয়াল নামক একটি ইউটিউব চ্যানেল ছিল, সেখানে প্রায় 3,500 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। চ্যানেলটি হ্যাক হয়ে যায়, 1150টি ভিডিও ওখানে ছিল। তা আমি অনেক কষ্টে আমার ইমেল আইডিটা উদ্ধার করে আবার পুনরায় বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল মানে 2 শুরু করেছি। চলো আজকে আলোচনা করি অসুখী একজন কবিতার প্রত্যেকটি লাইন। কবিতার শুরুতেই কবি বলছেন, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিয়েছেন? একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে কবির প্রিয়তমা, যাকে তিনি ভালোবাসতেন, যে তার মনের মণিকোঠায় ভালোবাসার একটা ছোঁয়া বা দাগ রেখে দিয়েছিল,
সেই মানুষটাকে কবি ছেড়ে দিলেন। কোথায়? অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখলেন কোথায়? দরজায় রেখে কবি চলে গেলেন। আমি চলে গেলাম দূর দূরে। দেখো এই যে দূর দূরে, এতে বোঝা যাচ্ছে যেন অনেক অনেক দূরে কবি চলে গেছেন। তার প্রিয়তমা বা প্রেয়সীকে ছেড়ে দাঁড় করিয়ে দরজায় রেখে কবি চলে গেছেন বহু দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তাহলে যে মেয়ে মানুষটিকে বা যে নারীকে কবি অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেছেন বহু দূরে, সে কিন্তু জানতো না যে যে মানুষটি তাকে ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ কবি চলে যাচ্ছে, সে আর ফিরে আসবে না। দেখো এই অংশে আমরা জানতে পারবো সময় কিভাবে বয়ে চলল, অর্থাৎ সময়ের প্রবাহমানতা। একজন নেই, অর্থাৎ কবি নেই, কিন্তু সময় কিন্তু কখনো থেমে থাকে না। তুমি আজ যেখানেই থাকো বা যেভাবেই থাকো, তুমি হয়তো তোমার গ্রামে নেই, তাই বলে কি সময় থেমে থাকবে? না। ইংলিশে একটা কথা বলে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই এখানে কবি বলছেন, দেখো সময় কিভাবে বয়ে গেছে কবির অ্যাবসেন্সে, মানে কবি নেই অথচ সময় কিভাবে বয়ে যাচ্ছে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। তাহলে একটা কুকুর হেঁটে চলে যাচ্ছে গির্জার এক নান। নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, খ্রিস্টান ধর্মে দীক্ষিত সেই সন্ন্যাসিনীকে নান বলা হয়। নান চলে যাচ্ছে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তার মানে একের পর এক সপ্তাহ কেটে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে। কবির জন্য তার সেই প্রেয়সী, সেই প্রিয়তমা নারী আজও প্রহর গুনে চলেছে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর কেটে যাচ্ছে। তারপরে দেখো বলছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এখানেও কিন্তু কবি যে নেই, কবি কোনো একটা সময় যে পথ দিয়ে হেঁটেছিলেন সেখানে হয়তো কবির পদচিহ্ন বা পায়ের চিহ্ন ছিল, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে যে সেখানকার কবির পায়ের চিহ্ন পর্যন্ত আর রইল না। একটা রাস্তা যেখান দিয়ে বহুদিন যদি মানুষ যাতায়াত না করে, তাহলে তোমরা দেখতে পাবে যে সেই মানে রাস্তায় কিন্তু ঘাস জন্মে যায়। অর্থাৎ মানুষ যে যাতায়াত করত, সেই যাতায়াতের পথটা জঙ্গলাকীর্ণ হয়ে যায়, অর্থাৎ ঘাস জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায়। তাই কবি বলছেন বৃষ্টিতে কবির পায়ের দাগ ধুয়ে দিল এবং যেখান দিয়ে তিনি হাঁটতেন সেখানেও ঘাস জন্মে গেল। আর একটার পর একটা, এই বানানটা ভুল আছে, আট লেখা আছে, আর হবে। একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। দেখো কবি নেই, রাস্তায় ঘাস জন্মেছে, তার পায়ের চিহ্ন বৃষ্টি ধুয়ে দিয়েছে। একটার পর একটা বছর কি হয়েছে? পাথরের মতো। দেখবে যখন কোনো দুঃসময় বা খারাপ সময় আসে কারো জীবনে, সেই সময়টা যেন কাটতে চায় না। তা কবি নেই, তার প্রিয়তমা প্রতিদিন, রাত, সপ্তাহ, বছর গুনে চলেছেন। এইভাবে একটার পর একটা সময় কেটে যাচ্ছে। পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। বছরকে পাথরের মতো কেন বলা হয়েছে? যে দুঃসময়, প্রহর গোনার যে সময়টা, সেটা যে কাটতে চাইছে না। কবিকে ছেড়ে তার প্রতীক্ষমানা বা অপেক্ষারতা যে প্রিয়তমা, তার যে হৃদয়ের অবস্থা হয়েছিল, তার যে সময় আর কাটছে না, সেটা বোঝাতেই কিন্তু বছরগুলিকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। কার মাথার উপরে নেমে এসেছিল পাথরের মতো বছর? না, কবি যাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন দরজায়, সেই মেয়ে মানুষের ওপরে বা কবির প্রিয়তমার মাথার ওপরে। এবার আমরা এখানে পাবো ভয়াবহ এক রক্তক্ষয়ী যুদ্ধের কাহিনী। এরকমভাবে দিন, সপ্তাহ, বছর কেটে গেল। হঠাৎ কি হলো দেখো, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এরকম অবস্থায় হঠাৎ করে
তোমাদের বললাম যে স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এটা লেখা। হঠাৎ করে যুদ্ধ চলে এলো। যুদ্ধ কেমনভাবে এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয়গিরির লাভা যেমনভাবে গলন্ত বা জ্বলন্ত লাভা পরপর যেন ফুটন্ত অবস্থায় চারিদিকে যেমনভাবে চারিদিকে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে, ঠিক তেমন যুদ্ধ এসে এত রক্ত ক্ষয় হলো বা এত মানুষ মারা গেল, যেন ওই আগ্নেয় পাহাড় যেমন লাভা চারিদিকে ছড়িয়ে দেয়, রক্তও ঠিক তেমনি চারিপাশে ছড়িয়ে পড়ল। শিশু আর বাড়িরা খুন হলো। তাহলে এই রক্তক্ষয়ী সংগ্রামে বা লড়াইয়ে যুদ্ধে কি হলো? শিশুরাও রেহাই পেল না। যে শিশুরা আমাদের ভালোবাসার সম্পদ, ভালোবাসার, ভালো লাগার সন্তান বা ভালো লাগার বস্তু, সেই শিশুরাও যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পেল না। বাড়িরা খুন হলো, মানে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না? যে মেয়েটি মানে কবির জন্য দরজায় প্রতীক্ষা করে রয়ে গেছিল, সেই মেয়েটির বা কবির ভালোবাসার মানুষের কিন্তু মৃত্যু হয়নি। দেখো, এই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? এটা আমি লাস্টে বিশ্লেষণ করব। তার কারণ হচ্ছে যুদ্ধের আরও ভয়াবহতা বা ভয়ঙ্করতা তোমাদেরকে আরেকটু না বোঝালে, এত দুঃখ কষ্টের মধ্যেও সেই মেয়েটির মৃত্যু হলো না কেন, সেটা তোমরা ভালো বুঝতে পারবে না। মনে রাখবে, সেই মেয়েটির মৃত্যু হলো না, এটা আমি লাস্টে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, চারিদিকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন। তাহলে যুদ্ধের ভয়ঙ্করতা চারিদিকে, যুদ্ধের লেলিহান শিখা সমস্ত সমতলে আগুন ছড়িয়ে দিল এবং সমস্ত কিছু পুড়ে ছাড়খাড় হয়ে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে কি? এই যে শান্ত হলুদ দেবতাদেরকে শান্ত হলুদ বিশেষণে বিশেষিত করা হয়েছে। হলুদ হচ্ছে কি বলতো? প্রাচীনত্বের প্রতীক, অর্থাৎ বহু পুরাতনের প্রতীক হচ্ছে হলুদ। আর এই যে শান্ত হলুদ, এটাকে বিশেষিত করা হয়েছে দেবতাদের। এখানে দেখো, যুদ্ধের লেলিহান শিখা বা যুদ্ধের ভয়ঙ্করতা বা যুদ্ধের তাণ্ডব, যে দেবতারাও সেই তাণ্ডব থেকে রক্ষা পায়নি, অর্থাৎ দেবতাদেরও যে বিপদে পড়তে হয়েছে। তোমরা দেখবে যে আমরা সকলে যখন বিপদে পড়ি বা সকলের যখন আমাদের খুব কঠিন অবস্থা হয়, তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। আর দেখো, এখানে কবি বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরকে আমরা সাধনা করি, ভজনা করি, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদেরকে ডাকি, কিন্তু এতটাই যুদ্ধের ভয়ঙ্করতা যে সেখানে দেবতারাও নিজেদেরকে রক্ষা করতে পারছে না। তারা হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ছিল। তারা কি হলো? যে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে কি? শান্ত হলুদ দেবতারা যুদ্ধের তাণ্ডবে মন্দির থেকে উল্টে পড়ল এবং ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারা যে ধ্যান করছিল, তাদের মনে যে একটা স্বপ্ন ছিল, তাদের সমস্ত কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারা কিন্তু আর স্বপ্ন দেখতে পারল না। এরকম একটা দুর্যোগের মধ্যে, দুর্দিনের মধ্যে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে দেবতাদের স্বপ্নও যেন চূর্ণ হয়ে গেল। এই অংশে আমরা দেখতে পাবো কবির স্মৃতিচারণা, অর্থাৎ ফেলে আসা সমস্ত স্মৃতি কবি এখানে কিন্তু মনে করবেন। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কবি স্মৃতিচারণা করছেন যে একটা সুন্দর বাড়ি ছিল কবির এবং একটা সুন্দর বারান্দা ছিল, যেখানে কবি একটা ঝুলন্ত বিছানায় ঘুমোতেন। অর্থাৎ এখানে কবির বিলাসবহুল জীবনযাত্রার কথা তিনি তুলে ধরেছেন। অত্যন্ত একটা সুন্দর রোমান্টিক পরিবেশে কবি যে জীবন কাটাতেন, সেটাই কিন্তু এই লাইনগুলোর মধ্যে দিয়ে তুলে ধরেছেন। যে তার একটা মিষ্টি বাড়ি ছিল, সেখানে একটা বারান্দা ছিল, সেখানে একটা ঝুলন্ত দোলনার মতো বিছানা ছিল, যেখানে কবি ঘুমোতেন। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি। গোলাপি গাছ মানে কিন্তু গোলাপ ফুলের গাছ নয়, গোলাপ ফুলের গাছ নয়, রং বেরঙের
পাতাবাহারি গাছ অর্থাৎ বিভিন্ন রঙের পাতার গাছ। ছড়ানো করতলের মতো পাতা, মানে যে গাছগুলির ছড়ানো পাতা ছিল। করতল মানে হাতের তালুর মতো পাতা। অনেকটা তোমরা দেখবে তালের পাতা যে পাখা হয় না, সেরকম ছড়ানো পাতা। চিমনি, চিমনি মানে হচ্ছে কলকারখানার ধোঁয়া, যেই মানে কি বলবো, গোলাকার নলের মধ্যে দিয়ে ধোঁয়া বের হয়, সেটাকে বলা হয় চিমনি। প্রাচীন জল তরঙ্গ, জল তরঙ্গ মানে কিন্তু এখানে জলের ঢেউ নয়। জল তরঙ্গ মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র যেখান থেকে টুংটাং আওয়াজ হয় এবং মনের বিষাদ যন্ত্রণা সেই শব্দে কিন্তু কেটে যায়, মনকে রোমান্টিকতায় পরিপূর্ণ করে সেই জল তরঙ্গর বাজনা। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে একটা প্রশ্ন আসে, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কি কি চূর্ণ হয়েছিল তার বর্ণনা দাও। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে গোলাপি গাছ, ঝুলন্ত বিছানা, দেবতারা, তারপরে হচ্ছে প্রাচীন জল তরঙ্গ, সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। শেষ স্তবক দেখো, শেষ স্তবকের, হ্যাঁ শেষ স্তবক, যুদ্ধের যে তাণ্ডব, সেই তাণ্ডবে কি হলো? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। সুন্দর একটা সাজানো গোছানো একটা শহর ছিল, সেই শহরটিতে দেখা গেল যুদ্ধের শেষে শুধু ছড়িয়ে রইল কাঠকয়লা। তার মানে কি, চারিদিকে যুদ্ধের আগুন, গুলি বারুদের যে তাণ্ডব, সেই তাণ্ডবে আগুন ধরে গেছিল, সেখানে পড়ে রইল কাঠকয়লা, অর্থাৎ কাঠগুলিতে আগুন ধরে যাওয়ার পর কয়লা সেখানে পড়ে থাকলো। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। তাহলে দেখো, যুদ্ধের তাণ্ডবে শহরের জায়গায় শুধু কাঠকয়লা পড়ে থাকতে দেখা গেল। দোমড়ানো লোহা, অর্থাৎ লোহা যে শক্ত একটা ধাতু, সেই ধাতু পর্যন্ত যুদ্ধের তাণ্ডবে, যুদ্ধের লেলিহান শিখায় দুমড়ে মুচড়ে গেছে। মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, আসলে যে কাটা মুন্ডুগুলো সৈনিকদের বা সেনাদের, মানুষের কাটা মুন্ডুগুলো যেখানে সেখানে পড়ে আছে, সেগুলিকে পাথরের মূর্তির মাথা বা বীভৎস ভয়ঙ্কর মাথা বলে কবি বর্ণনা করেছেন। রক্তের একটা কালো দাগ। দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, রক্ত তো কখনো কালো হয় না। দেখবে অনেকটা রক্তক্ষরণের পর তোমার যদি অনেকটা কেটে যায়, কোনো অংশে যদি রক্ত পড়ে থাকে, সেখানে দীর্ঘক্ষণ রক্ত থাকতে থাকতে রক্ত কিন্তু আর লাল টকটকে থাকে না, সেটা কালচে আকার ধারণ করে। তাই এখানে যুদ্ধের ভয়াবহতা এবং মৃত্যুর যে একটা কি বলবো, লেলিহান শিখা মৃত্যুকে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং রক্তে চারিদিকে রাঙা হয়ে গেছে, সে কথা বোঝাতেই রক্তর একটা কালো দাগ যে পড়ে আছে সেটা কবি বর্ণনা করেছেন। শেষ লাইন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। দেখো, এত কিছু ঘটে গেল, শহর ধ্বংস হয়ে গেল, মানুষের মৃত্যু ঘটল, সমস্ত কিছু শেষ হয়ে গেল, দেবতারা রক্ষা পেল না, সেই মেয়েটি কিন্তু, কবি যাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছিলেন, সেই মেয়েটি আজও কবির জন্য অপেক্ষা করে আছেন। শেষ লাইনে বলেছিলাম তোমাদেরকে বোঝাবো যে সেই মেয়েটির মৃত্যু হলো না কেন। দেখো, সেই মেয়েটি হচ্ছে ভালোবাসার মূর্ত প্রতীক। আর ভালোবাসা শাশ্বত, ভালোবাসা চিরন্তন। শত আঘাত আসুক না কেন, শত আঘাতে ক্ষতবিক্ষত হয়েও কিন্তু ভালোবাসার ধ্বংস হয় না। আর কবির প্রিয়তমা সেই মেয়েটি হলো ভালোবাসার একজন জীবন্ত বা একজন ভালোবাসার নিদর্শন। তাই সেই মেয়েটির উপর যতই আঘাত আসুক না কেন, শত আঘাতে ক্ষতবিক্ষত হয়েও সেই মেয়েটি কিন্তু চির অমর হয়ে বেঁচে রইল। তাই মেয়েটির মৃত্যু হলো না। ঠিক আছে বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের কাছে এই কবিতাটি পরিষ্কার হয়ে যাবে। আমি এর থেকে প্রশ্ন উত্তর তোমাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে দেবো খুব তাড়াতাড়ি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, আর কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি ভিডিওতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল 2।